নবনীত দেবসেনের লেখা লগ্ন কবিতাটা নিয়ে আজ আমরা কথা বলবো। এই কবিতাটা আমাদের যাওয়া আর থাকাকে যেন একেবারে অন্য একটা চোখে দেখতে শেখায়। চলুন এই কবিতার গভীরে ডুব দেওয়া যাক। ভাবুন তো একবার, যদি যাওয়ার কোনো মানেই না থাকে, যদি চলে যাওয়াটা কেবলই একটা ভ্রম হয়। কবিতাটা কিন্তু ঠিক এই জায়গাতেই আমাদের দাঁড় করিয়ে দেয় আর আমাদের অস্তিত্বের ধারণা নিয়েই ভাবতে বাধ্য করে। কবিতাটা শুরুই হচ্ছে খুব সহজ, খুব সাধারণ একটা কথা দিয়ে। কথক বলছেন, তবে যাই, যেন তিনি সবাইকে বিদায় জানাচ্ছেন। এই ছোট্ট একটা বাক্যের মধ্যেই লুকিয়ে আছে চলে যাওয়ার একটা তীব্র ইচ্ছা। কিন্তু এর উত্তরে কি বলা হচ্ছে? আর সঙ্গে সঙ্গেই যেন একটা সম্মিলিত কণ্ঠস্বর ভেসে আসছে, যারা বলছে, যাওয়া তো যাবে, কিন্তু ফিরে আসতেই হবে। ব্যাস, এখান থেকেই শুরু হয়ে গেল কবিতার মূল দ্বন্দ্বটা। একদিকে ব্যক্তির চলে যাওয়ার ইচ্ছে, আর অন্যদিকে সমষ্টির এক অনিবার্য প্রত্যাবর্তনের দর্শন। কিন্তু এই উত্তরটা শোনার পর কথকের মনে একটা ভয় ঢুকে যায়, একটা গভীর সংশয় তৈরি হয়। কারণ আমাদের চারপাশের অভিজ্ঞতা তো অন্য কথা বলে। ভয়টা হলো চিরতরে হারিয়ে যাওয়ার, যেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই। কথক তখন পাল্টা যুক্তি দিচ্ছেন, বলছেন যে তার চেনা পৃথিবী থেকে যারা চলে গেছে তারা তো কেউ ফিরে আসেনি। এই যুক্তিটা আসলে আমাদের সবার মনের গভীরে লুকিয়ে থাকা হারানোর ভয়টাকেই যেন ছুঁয়ে যায়, তাই না? আর এই ভয়টাকে আরও জীবন্ত করে তোলার জন্য কবি কয়েকটা অসম্ভব সুন্দর কিন্তু খুব যন্ত্রণার উদাহরণ টেনে এনেছেন। হামা দিতে দিতে যে শিশুটা হারিয়ে গেল, বা পেয়ারা পাড়তে গিয়ে যে মেয়েটা খসে পড়ল, কিংবা প্রিয়জনের কোল থেকে যে তরুণটা চিরদিনের মতো হারিয়ে গেল, এরা সবাই তো সেই না ফেরার যাত্রারই প্রতীক। এই উদাহরণগুলো কথকের ভয়কে আরও বাস্তব করে তোলে। আর এই সব ভয় থেকেই কথকের মনে আসছে সবচেয়ে জরুরি প্রশ্নটা, যদি যাওয়ার পথটা আমার নিজের পায়েই তৈরি হয়, আর আমি চলে যাওয়ার পর সেই পথটা মুছেই যায়, তাহলে ফেরার রাস্তাটা চিনব কিভাবে? এটা তো শুধু পথ চেনার প্রশ্ন নয়, এটা নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার প্রশ্ন। কথকের এই ব্যক্তিগত ভয়ের উত্তরে এবার কিন্তু সমষ্টি একেবারে অন্য স্তরের একটা দার্শনিক জবাব দিচ্ছে। তারা বোঝাতে চাইছে যে এই যাওয়া বা হারিয়ে যাওয়া, এই ধারণাগুলোই আসলে সত্যি নয়। তাদের প্রথম কথাই হলো, আরে কেউ তো হারায়নি, সবাই ফিরে এসেছে। কিন্তু সেই ফেরাটা আমাদের চেনা ফেরার মতো নয়। সবাই একীভূত হয়েছে এক সজীব বিন্দুতে, যা তাদের একসঙ্গেই ধারণ করে আছে। তাহলে এই সজীব বিন্দু জিনিসটা আসলে কি? এটা হলো এই কবিতার একেবারে মূল ধারণা। এটা যেন মহাবিশ্বের সেই কেন্দ্র, সেই প্রাণবিন্দু, যেখানে সমস্ত অস্তিত্ব এসে মিলে মিশে একাকার হয়ে গেছে। মানে এটা এমন একটা কেন্দ্র যেখান থেকে আসলে বের হওয়ার কোনো উপায় নেই। তাই চলে যাওয়াটা একটা ভ্রম ছাড়া আর কিছুই না। দেখুন, এখানে দুটো একেবারে আলাদা ভাবনার লড়াই হচ্ছে, তাই না? একদিকে কথক ভাবছেন তার যাত্রাপথটা তার নিজের তৈরি, আর সেটা ক্ষণস্থায়ী। আর অন্যদিকে সমষ্টির ধারণাটা হলো, পথ তো চিরকাল ধরেই আছে, ব্যক্তি যা কিছু করছে তা আসলে এক অনেক বড় অপরিবর্তনীয় ব্যবস্থারই একটা অংশ মাত্র। তার মানে আসল কথাটা কি দাঁড়ালো যে একজন যেখানে দাঁড়িয়ে আছে সে আসলে সেখানেই থাকবে, কারণ অস্তিত্বের ওই কেন্দ্রবিন্দুকে পেরিয়ে যাওয়াটা অসম্ভব। যাত্রাটা হয়তো ঘটছে, কিন্তু আসলে কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। আর এরপরেই আসছে সেই চরম সত্যিটা, সেই শেষ কথা। যদি অন্য কোনো জায়গা বা অন্যত্র বলে কিছুর অস্তিত্বই না থাকে, তাহলে যাওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে? সবকিছুই তো এখানেই, এই মুহূর্তেই আছে। এই একটা বাক্যেই কথকের চলে যাওয়ার পুরো ধারণাটাই যেন ভেঙে গুড়িয়ে গেল। কবিতার শেষে এসে এই গভীর দর্শনটাকে কবি আর যুক্তিতর্ক দিয়ে বোঝাননি। তিনি আমাদের একটা ছবি দেখিয়েছেন, প্রকৃতির এক চিরন্তন ছবি, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ব্যক্তিগত অনুভূতি যাই হোক না কেন, মহাবিশ্বের বাস্তবতা কিন্তু বদলায় না। এই সব দার্শনিক কথাবার্তার পর প্রকৃতি যেন নিজেই কথা বলে উঠছে। বকুল, পারুল, শাল, পিয়ালেরা, তারা সবাই আঙুল তুলে সেই একই আকাশটাকে দেখাচ্ছে, যে আকাশটা সবসময় ছিল, এখনও আছে। এই ছবিটা আসলে প্রকৃতির স্থিরতা আর চিরন্তনতারই প্রতীক। আর শুধু তাই না, ওই আকাশটাও কিন্তু একই রকমভাবে বয়ে চলেছে। মানে ব্যক্তির যাওয়া আসা, তার মনে কি চলছে, এসবের অনেক ঊর্ধ্বে মহাজাগতিক প্রবাহটা তার নিজের নিয়মেই স্থির আর অবিচল। আর কবিতাটা শেষ হচ্ছে একটা অসাধারণ লাইন দিয়ে, সময়ের বৃষ্টি ঝরে পড়ছে, যা নিঃশব্দ কিন্তু অনেক কথা বলে। এটা যেন বলছে যে সময় বয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, কিন্তু মূল সত্তাটা স্থির, ঠিক যেমন বৃষ্টির পরেও আকাশটা একই থেকে যায়। তাহলে প্রশ্নটা হলো, আমাদের এই যাওয়া আসা,
এই পুরো যাত্রাটাই কি আসলে সময়ের এই বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, যেখানে শুরু আর শেষ বলে আলাদা কিছু নেই?